স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সামিয়া জান্নাম। এবার জানাবো খবরের বিস্তারিত। ৫ দফা দাবিতে রাজধানীর নতুন বাজারের সড়ক অবরোধ করেছে ইউআইইউ এর শিক্ষার্থীরা। সড়কে অবস্থান নেওয়ার ফলে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সকাল 8:30টায় সড়ক অবরোধ করে তারা। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে নিঃশর্তভাবে তা প্রত্যাহার করতে হবে। বহিষ্কারের সাথে জড়িত সকল ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনতে হবে। এদিকে প্রায় 2 ঘন্টা পর আইন শৃঙ্খলা বাহিনী এসে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করছে। আপত্তি জানান শিক্ষার্থীরা। ঘটনাস্থলে আসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে এক পর্যায়ে পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা। এতে আহত হন কয়েকজন। কয়েক মিনিটের জন্য রাস্তা ছেড়ে দিলেও আবারও বাস থামিয়ে দিয়ে রাস্তায় শুয়ে পড়েন শিক্ষার্থীরা। অনৈতিক ইয়ার জন্য, ক্রাইসিসের জন্য আমরা ভার্সিটিতে আন্দোলন করেছিলাম, কিন্তু ভার্সিটি আমাদেরকে অবৈধভাবে বহিষ্কার করেছে। আমরা তো ন্যায্য একটা দাবি চাইছিলাম যে সেই মেয়েটার কেন বিচার হইতাছে না, এটার জন্যই আমাদেরকে বহিষ্কার করা হয়েছে। আমরা এই বহিষ্কার প্রত্যাহার চাচ্ছি। আমি যাব কুমিল্লা এয়ারপোর্ট থেকে, আমার বাসটা ছেড়ে আসছে, আমরা 1 ঘন্টা। আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। আমরা তো জেনেছি এরই মধ্যে যে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে গিয়ে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেখানে গেছে। এই মুহূর্তে সেখানে সবশেষ কি পরিস্থিতি জানাবেন? ধন্যবাদ। আমরা জানি যে সকাল থেকে এখানে কিন্তু এক ধরনের ব্লকের তো সৃষ্টি হয়েছে, যানজটের সৃষ্টি হচ্ছে চতুর্দিকে। আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবার সাথে ধস্তাধস্তি হওয়ার পরে তারা এক পর্যায়ে যখন রাস্তা ছেড়ে দিয়েছে, তারপরে কিন্তু ছাত্ররা আবার এখানে রাস্তা ব্লকেট করেছে। আমরা সরাসরি চলে যাব এখন ব্রিফিংয়ে। ছাত্রদের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হচ্ছে। জানুয়ারিতে আওয়ামী পুনর্বাসনের মতো ভিন্ন কাজও ক্যাম্পাসে প্রতিষ্ঠিত হয়েছে। এই সব কিছু মিলিয়ে গত 26শে এপ্রিল আমরা একটি আন্দোলন করি, যেখানে আমরা উচ্চপদস্থ কিছু ঘটনাকে কেন্দ্র করে আমরা ডিপার্টমেন্ট হেড এর পদত্যাগ দাবি করি। যদি তা না হয় তাহলে আর উচ্চপদস্থ কর্মকর্তা অর্থাৎ ভিসির পদত্যাগ দাবি করি। কারণ ভিসির অবৈধতা নিয়ে আমাদের যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে 26শে এপ্রিল সারাদিন এমনকি 27শে এপ্রিল সকাল পর্যন্ত তারা বিভিন্ন ধরনের আলোচনা করে। এই আলোচনাকে পরবর্তীতে তারা এই বলে আমাদের অভিযোগ করে যে আমরা রাত থেকে সকাল পর্যন্ত শিক্ষকদের আটকে রেখেছি। অথচ আমাদের এমন অনেক প্রমাণ আছে যেখানে আমরা স্যারদেরকে বের করে বারবার আলোচনা করেছি এবং স্যাররা আমাদের দাবি মেনে নেয়নি। এবং 26 তারিখের পরের দিন 27 তারিখে আবার বিশ্ববিদ্যালয়ে বন্ধের নোটিশ দেওয়া হয়। এরপর থেকে প্রায় 2 মাস আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। এরই মধ্যে গত 26শে মে আমাদের শোকজ করা হয় এবং 2রা জুন আমাদের। নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজধানীর নির্বাচন ভবনে নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে একথা বলেন তিনি। সিইসি বলেন, নির্বাচন ইস্যুতে সময় এলেই সরকারের সঙ্গে আলোচনা হবে। নির্বাচন নিয়ে কমিশনের কর্মপরিকল্পনা রয়েছে জানিয়ে সিইসি বলেন, সেই অনুযায়ী কার্যক্রম চলছে। প্রয়োজনে কর্মপরিকল্পনা পরিবর্তন হবে। ভোটের দিনক্ষণ যথাসময়ে জানানো হবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন আয়োজন সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। সরকারের সঙ্গে ফরমাল ও ইনফরমাল আলোচনা চলছে। একটা ইলেকশন করতে গেলে যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব। কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে। 1 মাসেরও বেশি সময় ধরে দক্ষিণ সিটি কর্পোরেশনের সব ধরনের নাগরিক সেবা বন্ধ রয়েছে। ইশরাক সমর্থকদের আন্দোলনে নগর ভবনে এখনও ঝুলছে তালা। উচ্চ আদালতের রায়ের পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদাসীনতায় এই জটিলতার সৃষ্টি হয়েছে, এমন মত দিয়ে সংকট নিরসনে ত্রিপক্ষীয় বৈঠকের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। নগর ভবনের মূল ফটকে তালা,
ট্রেড লাইসেন্স নবায়ন, জন্ম মৃত্যু নিবন্ধন, হোল্ডিং ট্যাক্স পরিশোধ সহ সব নাগরিক সেবা থেকে বঞ্চিত ঢাকা দক্ষিণ সিটির জনগণ। 1 মাসেরও বেশি সময় ধরে ইশরাক সমর্থক ও বিএনপি নেতাকর্মীদের আন্দোলনে নগর ভবনের এইসব নাগরিক সেবা বন্ধ রয়েছে। এই নিয়ে পরস্পরকে দোষারোপ করছেন বিএনপি নেতা ইশরাক ও স্থানীয় সরকার উপদেষ্টা। যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই। শেষবারের মতো আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন। তাদের রেশারেশিতে দক্ষিণ সিটি নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল। নাগরিক সেবা থেকে অনেকে বঞ্চিত হচ্ছে, এটা শতভাগ সত্য এবং এখান থেকে বেরিয়ে আসা উচিত। সামগ্রিকভাবে পরিস্থিতিটা একটা জটিল রূপ ধারণ করছে। এখানে নিশ্চয় ইশরাক সাহেব এখন যে দাবি করছেন তারও হয়তো নিশ্চয় কিছু তার কাছে কোনো যুক্তি আছে নিশ্চয়। আবার স্থানীয় সরকার মন্ত্রণালয় যেটা বলছেন যে তার মেয়াদ শেষ হয়ে গেছে, সেটাও ভ্যালিড মনে হচ্ছে। আমি মনে করি এখানে দুজনের বসা উচিত, বসে একটা সমাধানে আসা উচিত। এদিকে নগর পরিকল্পনাবিদ ও আইন বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নীরব ভূমিকায় পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। এখানে একটা আইনি বিষয় আছে, এখানে আদালতের রায় আছে, আবার এখানে জনগণের প্রত্যাশা আছে। এখন আদালতের রায়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, সেই বিষয়গুলো নিয়ে সরকার এবং নির্বাচন কমিশন ইতিমধ্যে একটা ফয়সালা দেওয়া প্রয়োজন ছিল, সেই ফয়সালাগুলো তো হয়নি। সব মিলিয়ে আসলে যেই আদালতের বিষয়গুলো সেগুলো সরকার তার মতো করে ফয়সালা করতে পারত। প্রথম হলো সবাইকে একটু আইন অনুযায়ী চলা। ইলেকশন কমিশন তার গেজেটটা বহাল রেখেছে এখনও, গেজেট বহাল থাকলে তো উনি মেয়র, অতএব সেই দায়িত্বটা তাকে কেন দেওয়া হচ্ছে না? এই না দেওয়ার মাধ্যমে কিন্তু একটা এই জোর জবরদস্তি করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। তো যদি মেয়াদ না থাকে তাহলে সেক্ষেত্রে মেয়াদ যখন ছিল তখন তাকে কেন শপথ করালেন না? তাহলে উদ্বেগের অবসান ঘটিয়ে নাগরিক সেবা নিশ্চিত করতে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং বিএনপিকে এক টেবিলে বসে দ্রুত ফয়সালার তাগিদ দেন বিশেষজ্ঞরা। সবকিছু নির্ভর করে আপনার সদিচ্ছার উপরে। আপনি যদি সমাধান চান, সমাধান আইনেই আছে, সব জায়গায় আছে, এটা নিয়ে কোনো বিতর্ক নাই। এই অচলাবস্থা থেকে যত দ্রুত বিএনপি এবং অন্যরা সরে আসবে, সেটা কিন্তু মানুষের জন্য সেটা স্বস্তিকর হবে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। জবাবে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির কোম শহরের এক আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় 2 জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার ভোর থেকে নতুন করে পাল্টা হামলা চালাতে শুরু করে দুই দেশ। টানা 9ম দিনের মতো চলছে ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলা। স্থানীয় সময় শনিবার ভোররাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র হামলার পরপরই এলাকাটিতে সাইরেন বেজে ওঠে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয় দেশটির সেনাবাহিনী। ইরানের হামলার পর থেমে নেই ইসরায়েলও। দেশটির ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও আবাসিক এলাকায় হামলা চালিয়েছে তেল আবিব। এতে ঘটেছে হতাহতের ঘটনাও। চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে বিভিন্ন দেশ। জেনেভায় ইউরোপের 3 দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইউরোপীয় নেতারা কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে একমত হলেও ইসরায়েলি আগ্রাসন বন্ধ হলেই কূটনৈতিক আলোচনার বিষয় বিবেচনা করা হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। চলমান পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও। সেখানে চলমান সংঘাতের জন্য একে অপরকে দোষারোপ করেছে দুই দেশের প্রতিনিধিরা। ইসরায়েল আইনের চরম লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরবানি। বিপরীতে ইরানের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে ইসরায়েলও। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর জন্য ইসরায়েল অনুতপ্ত নয় বলে জানান দেশটির রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। সাজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। ফেনীতে মুহুরী নদীর পানি ও নিম্নাঞ্চলের পানি কমতে শুরু করেছে। স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। গত 2 দিন ভারী বৃষ্টিপাত না হওয়ায় মুহুরী নদীর আর কোথাও বাঁধ ভাঙেনি। প্লাবিত হওয়া গ্রামের নিম্নাঞ্চলের পানি নামতে শুরু করেছে। এর আগে বৃহস্পতিবার রাতে টানা বৃষ্টি ও ভারত থেকে আসা ঢলের পানিতে জেলার ফুলগাজীতে মুহুরী নদীর উত্তর বড়ইয়া নামক স্থানে বাঁধ ভেঙে যায়। এতে উত্তর বড়ইয়া গ্রামসহ 4টি গ্রামের বিভিন্ন বাড়িঘরে পানি ঢুকে যায়। চরম দুর্ভোগে পড়ে বাসিন্দারা। ফুলগাজী বাজারে পানি ওঠায় দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেনী পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মুহুরী নদীর পানি এখন বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলো মেরামতের ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভারতের সিকিমে টানা বৃষ্টিপাতে লালমনিরহাটের তিস্তা নদীতে পানি বেড়েছে। শুক্রবার বিকেলে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার 20 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়, তবে সকালে তা কমে 55 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। ভারতে অব্যাহত বৃষ্টিপাতে বাড়তে থাকে তিস্তার পানি। পানি উন্নয়ন বোর্ড বলছে, হঠাৎ করে পানি কিছুটা বেড়ে যাওয়ায় উৎপাদিত ফসলের ক্ষতি হয়। ব্যারেজ কর্তৃপক্ষ জানায়, পানি বৃদ্ধির ফলে ব্যারেজের 44টি জলকপাটের সবগুলো খুলে রাখা হয়। বৃষ্টিপাতের কারণেই এই পানি বৃদ্ধি পেয়েছে। আপাতত তিস্তায় এখনো বন্যা হওয়ার আশঙ্কা নেই। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।